আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এক্সাম ফাইটার বিডি চ্যানেলের পক্ষ থেকে ১৯তম শিক্ষক নিবন্ধনের জেনারেল অংশের মডেল টেস্ট নাম্বার ৩। বাকি দুইটি মডেল টেস্টের লিঙ্ক আমাদের এখানে দেওয়া থাকবে। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। পূর্ণমান ১০০ এবং সময় ১ ঘন্টা। কারণ আমরা জেনেছি যে ১৯তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিবন্ধন যেটাই বলুন, এটি ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবং এই ২০০ নম্বরের মধ্যে ১০০ হচ্ছে আপনার অনার্সের পঠিত যে বিষয়, অর্থাৎ ৪ বছরের যেটি ডিগ্রি নিয়েছেন সেই সাবজেক্টের উপর থাকবে ১০০ নম্বর। আর ১০০ নম্বর হচ্ছে জেনারেল অংশ আমরা বলবো। জেনারেল অংশ এই জন্য বলছি কারণ এখানে আপনার বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে এবং জিকে অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে আপনার হচ্ছে বিজ্ঞানের কিছু বিষয় থাকবে। অর্থাৎ এই অর্থাৎ এখানে বাংলা থাকবে ২৫ নাম্বার, ইংরেজি থাকবে ২৫, ম্যাথ থাকবে ২৫ আর বিজ্ঞান জিকে সহ আইসিটির দু একটি প্রশ্ন সহ থাকবে ২৫। এই হচ্ছে ৪ পজিশন, এই ১০০ আর আপনার সাবজেক্ট ওয়াইজ ১০০। আমরা আপাতত জেনারেল অংশ এই অংশের মডেল টেস্ট শেষ করার পরে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট আমাদের এই চ্যানেলে আপলোড করব এবং শেষ মুহূর্তে কিন্তু আপনাদের জন্য আমরা ফ্রি সাজেশন দিব এই চ্যানেলে। অবশ্যই আপনারা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা পড়াশোনা শুরু করি। প্রথম প্রশ্ন হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আমরা জানি আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। মূলত কোন ভাষার আদলে রচিত? অর্থাৎ চর্যাপদ এটি কোন ভাষার আদলে রচিত? আমরা জানি হচ্ছে এটি প্রাকৃত ভাষার আদলে রচিত। মধ্য যুগের শ্রেষ্ঠ কবিকে দেখুন, মধ্য যুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গণাকার। আপনাদের যারা ক্লাসটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই ১০০-র মধ্যে আপনারা কতগুলা পারেন আমার বলার আগেই আপনারা মিলিয়ে নেবেন। তাহলে কি মডেল টেস্ট আসলে জিনিসটা কি? মডেল টেস্ট হলো আপনাদের পরীক্ষা কেমন প্রস্তুতি হয়েছে সেটি অনুশীলনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রস্তুতি কতটুকু আপনাদের কার্যকর হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে মডেল টেস্ট। অর্থাৎ আপনারা আমার বলার আগেই আপনারা নিজেরাই একবার অনুশীলন করবেন। ৩ নম্বর প্রশ্ন হলো ভোরের পাখি হিসেবে পরিচিত কে? দেখুন, ভোরের পাখি হিসেবে পরিচিত হচ্ছে বিহারীলাল চক্রবর্তী হচ্ছে ভোরের পাখি হিসেবে পরিচিত। কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রটি পরিচালনা করেন? দেখুন, কাজী নজরুল ইসলাম মূলত ধূপছায়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আগে কিন্তু বাংলা সাহিত্য থেকে নিবন্ধনে খুব কম নাম্বার আসতো, অর্থাৎ ২ বা ১টি প্রশ্ন আসতো সাহিত্য থেকে। এখন কিন্তু গত ৪ থেকে ৫ বছরের প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায় যে ৪ থেকে ৫ বছরের প্রশ্ন দেখলে বোঝা যায় এখন ৪ থেকে ৫টি প্রশ্ন আসছে। ৪ থেকে ৫ বা ৬টি প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে, দেখা যাচ্ছে। এরপরে দেখুন জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কোন ছন্দে রচিত? জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ এটি মূলত মাত্রা বৃত্ত ছন্দে রচিত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? দেখুন, এটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ জানুয়ারি ১৯২২ সালে। এরপরে দেখুন বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান সূচিত কোন লেখকের লেখার মাধ্যমে? বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয়োপাখ্যান সূচিত হয়েছিল। দেখুন, আমরা জানি যে শাহ মোহাম্মদ শগীর এর লেখার মাধ্যমে রোমান্টিক প্রণয়োপাখ্যানের সূচনা লাভ করেছিল। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? চাকরির জন্য যে পত্র লিখতে হয় তাকে বলা হয় আবেদনপত্র। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এই গ্রন্থের রচয়িতাকে? দেখুন, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এই গ্রন্থের রচয়িতা হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই প্রশ্ন কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সারাংশ লেখার ক্ষেত্রে কোনটির প্রয়োজন নেই? দেখুন, সারাংশ লেখার ক্ষেত্রে মূলত অলঙ্কারের প্রয়োজন নেই। এছাড়া সরলতা, সংক্ষেপণ, প্রাঞ্জলতা এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে কি অলঙ্কারের কোনো প্রয়োজন নেই? বাংলা ভাষার মূল উৎস কি? দেখুন, বাংলা ভাষার মূল উৎস হলো বৈদিক ভাষা। কোনটি সঠিক বানান? এখানে কোনটি সঠিক বানান রয়েছে? দেখুন, এখানে সমীচীনের এখানে চয় দিগ্গি হবে, তাহলে এটি সঠিক হতো। এরপরে দেখুন এখানে অর্থাৎ এখানে যে সঠিক বানান প্রশ্ন রয়েছে সঠিক বানান কোনটি? এখানে সঠিক বানান হচ্ছে বিভীষিকা। বিভীষিকা আমরা কিভাবে মনে রাখবো? আমরা হচ্ছে 1 to 1 দ্বারা এই রুলস দ্বারা কিন্তু মনে রাখতে পারি। অর্থাৎ অর্থাৎ বিভীষিকা বা পিপীলিকা
এটিও কিন্তু হয়। এখানে দেখুন যে বিভীষিকা আমরা ওয়ান দ্বারা, এখানে এই বয় ঋষি অর্থাৎ এই ঋষি মনে রাখবো ওয়ান দ্বারা, আর টু দ্বারা হচ্ছে দীর্ঘি মনে রাখবো, আবার ওয়ান দ্বারা ঋষি মনে রাখবো। তাহলে দেখুন এইখানে দেখুন যে ওয়ান হচ্ছে বয় ঋষি, দুই হচ্ছে বয় দীর্ঘি, আবার হচ্ছে এক হচ্ছে ঋষি, অর্থাৎ এখানে সঠিক বানান কি বিভীষিকা। দরজা জানালা কোন ভাষার শব্দ? দেখুন দরজা জানালা এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। পবন, পবন এর সমার্থক শব্দ কোনটি? দেখুন পবন এর সমার্থক শব্দ হচ্ছে বায়ু বা বাতাস। জরা এর বিপরীত শব্দ কোনটি? জরা এর বিপরীত শব্দ হলো যৌবন। জরা এর বিপরীত শব্দ কি? যৌবন। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? এটি হচ্ছে ধর্মের সার, অর্থাৎ স্বেচ্ছাচারী ব্যক্তি ধর্মের সার বাগধারা দিয়ে বোঝানো হয়েছে। কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই? আমরা জানি যে মূলত হাইফেন এই বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্নের কিন্তু বিরতিকাল নেই। রুটিন শব্দটির পারিভাষিক রূপ কোনটি? আপনারা পড়াশোনার জন্য কিন্তু দৈনন্দিন রুটিন করে থাকেন। এই রুটিন শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে যে নিত্যক্রম। নিত্যক্রম হচ্ছে রুটিন শব্দটির পারিভাষিক শব্দ। উৎপত্তির দিক থেকে শব্দ কত প্রকার? দেখুন উৎপত্তির দিক থেকে অর্থ অনুসারে, অর্থাৎ শব্দের যে শ্রেণীবিভাগ রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এখানে আমরা জানি যে উৎপত্তির দিক থেকে শব্দ মোট 5 প্রকার। সে ভয়ে পালিয়ে গেল, বাক্যটিতে ভয়ে কোন কারকে কোন বিভক্তি? বাক্যটিতে ভয়ে এটি অপাদানে সপ্তমী বিভক্তি। দেশান্তর কোন সমাসের উদাহরণ? দেশান্তর এটি হচ্ছে একটি নিত্য সমাসের উদাহরণ। দেশান্তর। অন্য উপায় নেই যার, বাক্যটির এক কথায় প্রকাশ কি হবে? অন্য উপায় নেই যার তাকে এক কথায় বলা হয় অনন্য উপায়। এখানে আপনার বানানটি খেয়াল করবেন, অনন্য উপায়। অন্যান্য শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখুন অন্যান্য শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অন্য যোগ অন্য, অর্থাৎ এটি একদম সহজ, দুইটি কিন্তু সেম, অন্য যোগ অন্য অর্থাৎ অন্যান্য। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মানব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মনু যোগ উষ্ণ, অর্থাৎ কি যে মানব। আপনাদের জন্য আমি একটি প্রশ্ন দিব, দেখুন আমি ঘ নাম্বারে এটুকু আলাদাভাবে দাগালাম। এই যুক্ত বর্ণটি কোন কোন অক্ষরের সমন্বয়ে গঠিত হয়েছে সেটি আমাকে জানাবেন কমেন্ট বক্সে। সহোদর কোন সমাসের উদাহরণ? দেখুন সহোদর এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। এই ছিল বাংলা প্রশ্নের আমাদের যে 3 নম্বর মডেল টেস্টের বাংলা প্রশ্নের আয়োজন। আমরা এখন ইংরেজি প্রশ্নের সমাধানগুলো দেখব। এখানে প্রথম প্রশ্ন হলো ইংরেজির। এখানে কিন্তু ছোট করে ড্যাশ রয়েছে, দেখুন মাদার রোজ ইন হার, ড্যাশ মাদার রোজ ইন হার। এখানে শূন্যস্থানে বসবে দি মাদার রোজ ইন হার। দি মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ লাইন্স ইন ইটস, অর্থাৎ একটি প্যারাগ্রাফের যে মেইন আইডিয়া এটি কোথায় থাকে? আমরা জানি এটি টপিক সেন্টেন্সে, অর্থাৎ প্রথমে শুরুর দিকে কিন্তু থাকে। কল টু মাইন্ড মিন্স, কল টু মাইন্ডস মিনের যেটি, অর্থাৎ এটি যেটি মিন্স করছে, এটির যেটা মিনিং সেটার অর্থের সাথে নিচের অপশনগুলোর কোনটির মিল রয়েছে সেটি কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এখানে দেখুন হচ্ছে রিমেম্বার। কল টু মাইন্ড অর্থাৎ আপনার মনের মধ্যে যে স্মরণ করা, অর্থাৎ এটি মূলত বোঝানো হচ্ছে রিমেম্বার, স্মরণ করা বা ডাকা। ড্যাশ অর্থাৎ এখানে একটা সেন্টেন্স বসবে, আই উড ইনভাইট ইউ। এখানে প্রথমে কোন সেন্টেন্সটি বসবে সেটা হলো যে ইফ আই নিউ ইউ আই উড ইনভাইট ইউ। দেখুন এগুলি আমি ব্যাখ্যা করছি না কেন, কারণ এটি হচ্ছে মডেল টেস্ট। এটি হচ্ছে কি মডেল টেস্ট, কারণ এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা অনুশীলন করবেন। যদি যদি কোনো প্রশ্নে আপনারা বেজে যান তাহলে কমেন্ট বক্সে শুধু প্রশ্নটির নাম্বার লিখবেন, দেখবেন সাথে সাথে আপনাদের ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। এখানে দেখুন পরের প্রশ্নটি আপনারা অনুশীলন করতে পারেন এবং নির্ভুল উত্তর যাতে আমি দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এখানে হচ্ছে রানিং, রানিং এর নিচে একটি আন্ডারলাইন করা রয়েছে, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ, অর্থাৎ রানিং শব্দটি এই সেন্টেন্সে এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? দেখুন এটি একটি জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ রিডিং এ নিউ বুক, অর্থাৎ পরের বাকি অংশ।
অর্থাৎ ট্যাগ কোশ্চেন। দেখুন যে হি ইজ রিডিং এ নিউ বুক, এখানে হবে যে ইজেন্ট হি। এরপরে দেখুন এগুলো ব্যাখ্যা বলবো না, কেন বলবো না, কারণ এখানে যদি আমি 25টি ইংরেজি প্রশ্ন আপনাদেরকে এই মডেল টেস্টে দেই, এই 25টির মধ্যে দেখা যাবে 18 থেকে 20টি বিগত সালের নিবন্ধনে প্রশ্ন রয়েছে। কেন দিয়েছি? কারণ হলো এই নিবন্ধনের প্রশ্ন থেকেই প্রায় 30% হুবহু রিপিট কোশ্চেন হবে। তাহলে অবশ্যই মডেল টেস্টগুলো আপনাদেরকে ব্যাখ্যা করব না, কারণ আমি এর আগেও আমি সম্পূর্ণ প্রশ্ন ব্যাংক হচ্ছে আপনাদের ব্যাখ্যা সহ পড়িয়েছি। সেখানে এটাও একটি হচ্ছে কলেজ পর্যায়ের প্রশ্ন, দেখে আমি বুঝতে পেরেছি এটি কলেজ পর্যায়ে বিগত সালের প্রশ্ন। তাহলে কেন আপনাদের ব্যাখ্যা করে দিতে হবে মডেল টেস্ট এর সময় এসে? অবশ্যই আপনারা ব্যাখ্যা সহ পড়ে নেবেন প্রশ্ন ব্যাংকটি, দেখবেন 30% হুবহু কোশ্চেন কমন পাবেন। এখানে দেখুন আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, হু হ্যাজ ব্রোকেন দিস জাগ। আমি শুধু এটি বলবো যে হু এর নিয়মে প্যাসিভ ভয়েসে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় একটা করে আসে, আমি এটুকু আপনাদেরকে বলে দিতে পারি। আর নিবন্ধনে এই প্রশ্নটি 7 থেকে 8টা এসেছে, এই শুধু হু এর নিয়ম দ্বারা প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে কেন আমাকে নিয়ম শেখাতে হবে এখন মডেল টেস্টে এসে বলেন? আমি শুধু অ্যান্সার বলে যাব, আপনারা প্র্যাকটিস করতে যদি অসমর্থ ব্যর্থ হন তাহলে জানাবেন, আমি অবশ্যই ব্যাখ্যা সহ তখন করে দিব, আগে আপনারা চেষ্টা করেন। তাহলে এটা সঠিক প্যাসিভ ফর্ম হবো যে বাই হোম হ্যাজ দি জাগ বিন ব্রোকেন। এরপরে 33 নম্বর প্রশ্ন হলো যে সিনার্স উইল সাফার, বাকি অংশ কি হবে? দেখুন বাকি অংশের সঠিক উত্তর হবে যে ইন দি লং রান। এরপরে দেখুন দি এনিমি ফিল্ড ড্যাশ, এটির বাকি অংশ হবে অর্থাৎ অ্যাওয়ে, দি এনিমি ফিল্ড অ্যাওয়ে। হি ডায়েড ফলোয়িং দ্য ইন্ডিকেন্ট, এখানে হচ্ছে যে ইনসিডেন্ট, হি ডায়েড ফলোয়িং দ্য ইনসিডেন্ট দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান। অর্থাৎ এখানে দেখুন এখানে ফ্লোয়িং এর নিচে একটি আন্ডারলাইন্ড হবে, এটি পিডিএফ করার সময় হয়তো মিস্টেক হয়েছে একটু দেখুন। অর্থাৎ হি ডায়েট এখানে ফ্লোয়িং এর নিচে আন্ডারলাইন হবে, দি ইনসাইডেন্ট দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ইন, অর্থাৎ এখানে ফ্লোয়িং, এই সেন্টেন্সটি ফ্লোয়িং শব্দটি কি? দেখুন এই সেন্টেন্সে ফ্লোয়িং শব্দটি একটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখুন যে কক অ্যান্ড বাল স্টোরি, আমরা জানি যে কক অ্যান্ড বাল স্টোরি ইডিয়ম ফ্রেজ, যা আজগুবি গল্প বা মিথ্যা গল্প, অর্থাৎ এই ফলস স্টোরি, এটিও কিন্তু নিবন্ধনে আসা প্রশ্ন। দি নাউন ফর্ম অফ অ্যারিভ, অ্যারিভ শব্দটির নাউন ফর্ম কোনটি? দেখুন অ্যারিভ শব্দটির নাউন ফর্ম হচ্ছে অ্যারিভাল। দি সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, মিডিয়া শব্দটির সিঙ্গুলার ফর্ম কি? দেখুন মিডিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। আমরা জানি কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি আম থাকে, এটিকে প্লুরাল করতে হলে আমের পরিবর্তে এ বসে। আমি এটা তাও ভুল করে বলে ফেললাম, আমি বলবো না, আপনাদের ব্যাখ্যা সহ। এখানে দি সিনোনিম অফ যে আল্টিচিউড, আল্টিচিউড ইজ এ, অর্থাৎ আল্টিচিউড শব্দটির সমর্থক শব্দ কোনটি? দেখুন আল্টিচিউড শব্দটির এখানে সমর্থক শব্দ হচ্ছে যে লেন্থ। এরপরে দেখুন দিস অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড যে রিভেল, যে রিভেল শব্দটির বিপরীত শব্দ কোনটি? এর বিপরীত শব্দ হচ্ছে যে হাইড। শব্দটি কেটে দাও নিবন্ধনে প্রায় 4 থেকে 5 বার এসেছে, এটি এসেছে 4 থেকে 5 বার। দেখুন এটি এসেছে, আমরা জানি পেন থ্রু, পেন থ্রু মানে কি? কেটে দেওয়া। এখন এখানে ওয়ার্ড কাটবেন নাকি আপনার মাথা কাটবেন বা আপনার হাত কাটবেন সেটা আপনার ব্যাপার। অর্থাৎ পেন থ্রু মানে কেটে দেওয়া, এক কথা এটি মনে রাখবেন। দি ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার, এখানে মাঝে যে প্রিপোজিশন কি বসবে? দেখুন প্রিপোজিশন হিসেবে অ্যাট বসবে। দি ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার। দি বয়, ব্যাকেটের মধ্যে টু লাই রয়েছে, অন দি ফ্লোর স্টার্ডে, এখানে টু লাইয়ের সঠিক ব্যবহার কোনটি সেটি জানতে চাওয়া হচ্ছে। এখানে সঠিক ব্যবহার হবে যে লে, দি বয় লে অন দি ফ্লোর স্টার্ডে। শি প্লেড অন দ্য ফ্লুট, প্যাসিভ ফর্ম ইজ, অর্থাৎ এই সেন্টেন্সটির প্যাসিভ, সঠিক প্যাসিভ ফর্ম হলো এখানে দেখুন দি ফ্লুট ওয়াজ বিং প্লেড বাই হার। চুজ দি কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্সটি কোনটি? দেখুন এই 4টি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্স কোনটি? দেখুন এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে যে হি ডিসকাসড দি ম্যাটার। এরপরে দেখুন আই ডিডেন্ট ফ্লো হু পাস্ট বাই মি, ইট এখানে ড্যাশ রয়েছে হারুন। তাহলে এখানে কি হবে? দেখুন এর বাকি অংশে এখানে হবে মাইট বি, যে আই ডিডেন্ট ফ্লো হু পাস্ট বাই মি, ইট মাইট বি হারুন। মেড ইন স্পিচ মিন্স, মেড ইন স্পিচ মিন্স ইজ এ ফার্স্ট স্পিচ, অর্থাৎ যে প্রথম বক্তৃতা দিবে তাকে বলা হয় মেড ইন স্পিচ। হ্যাঁ বিসিএস এ কিন্তু এসেছে, আপনার 47তম বিসিএস এ এসেছে
যে এরকম একটা প্রশ্ন, যে আপনার কোনো প্রস্তুতি নেই, আপনি এসেছেন, আপনাকে বক্তব্য দেওয়া হলো, অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া যে বক্তব্য দেওয়া হয় সেটি কিন্তু আপনার হচ্ছে 47 বিসিএসে এসেছিল। এখানে যে পিরিয়ড টু মিন্স, দেখুন পিরিয়ড টু মিন্স এটি অর্থ হলো বিফোর, পূর্বে। এরপরে দেখুন দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হিউম্যানিটি ইজ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ হিউম্যানিটি শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? দেখুন হিউম্যান শব্দটি অর্থাৎ হিউম্যানিটি শব্দটি, এখানে হিউম্যান হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার, আমরা জানি প্রিপোজিশন কম্পেয়ারের পরে মূলত সবসময় কম্পেয়ার টু, তুলনা বোঝাতে কম্পেয়ার টু বসে। এখন আমরা দেখব যে আমরা কিন্তু 25টি বাংলা সলভ করেছি, জেনারেল অংশে 25টি ইংরেজি সলভ করেছি। আমরা এখন 25টি ম্যাথের প্রশ্ন দেখব। এরপরে আমরা জেনারেল জিকে, বিজ্ঞান, সেই অংশগুলো দেখব। চলুন শুরু করি ম্যাথের অংশ। 6টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম 3টি যোগফল 27 হলে শেষ 3টি যোগফল কত? এখানে বলেছে যে 6টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম 3টি যোগফল যদি 27 হয়, শেষ 3টির যোগফল কত? দেখুন এখানে শেষ 3টির যোগফল আমি উত্তর শুধু বলে দিব, আপনারা করবেন। যদি না পারেন কমেন্ট বক্সে জানাবেন যে ভাই বা স্যার এত নাম্বার অঙ্কটি বা এত নাম্বার ইংরেজিটি বাংলাটি আমাকে বুঝিয়ে দিন, আমি কিন্তু বুঝিয়ে দিব। এরপরে প্রশ্নটি হলো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? একদম সহজ অঙ্ক। দেখুন এখানে তৃতীয় সংখ্যাটির গড় হবে 40। এরপরে আমরা দেখব একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? দেখুন এগুলো কিন্তু অনেক সময় আপনার মুখে মুখেই করা যায়। যেমন একটি সংখ্যা রয়েছে যে 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে ওই সংখ্যাটির কত? যে আপনার 40% বিয়োগ করলে 30 থাকে, সেটি কিন্তু বলা হচ্ছে যে 40% বিয়োগ করলে 30 থাকে। তাহলে দেখুন সংখ্যাটি কত? সংখ্যাটি যদি আমরা ধরে নিচ্ছি যে 50, 50-এর যদি 40% বিয়োগ করা যায় তাহলে কত থাকে? 30 থাকে, 40%। আচ্ছা আমরা 10কে এখানে 20% করে দেখানো হয়েছে, অর্থাৎ তাহলে 20 কমেছে, 50-এর থেকে 20 কমেছে, তাহলে 10 সমান হচ্ছে 20% ধরা হয়েছে। সঠিক উত্তর 50 হবে। এরপরে দেখুন x:y = 2:3 এবং y:z = 5:7, তবে x, y, z এই ইস্টুর অঙ্ক যে কি পরিমাণ প্রত্যেকটি চাকরি পরীক্ষায় আসে আপনারা ভাবতেও পারবেন না। প্রচুর ইম্পর্টেন্ট, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি আমি দিলাম হচ্ছে 500 স্টার, অঙ্কটি দিলাম আমি 500 স্টার। এটির উত্তর আপনারা কমেন্টে জানাবেন যে সঠিক উত্তর কি হবে। এরপরে দেখুন কামালের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? দেখুন তার সর্বমোট ক্ষতি হয়েছে 1%। 2x+7 = 4x+2 হলে x এর মান কত? এখানে x এর মান কত বীজগণিতের সমাধান দিয়েছে। দেখুন এখানে x এর মান সঠিক উত্তর হবে 3। এরপরে হলো যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? দেখুন এখানে বৃত্তচাপের সঠিক দৈর্ঘ্য হলো 2π। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের কথা বলেছে, অর্থাৎ আপনারা ডাইরেক্ট সূত্র ফেলে দিলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে 441 টাকা। কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? দুটি কোণ যেহেতু 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি, তাহলে অবশ্যই ত্রিভুজটি হবে কি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি কি হবে? একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যদি এটা 28 ডিগ্রি ধরি, এটি যদি 62 ডিগ্রি ধরি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আরেকটি কোণের সমষ্টি এমনি কিন্তু 90 ডিগ্রি হয়। যে কোনো শ্রেণীতে 12 জন ছাত্রের কোনো পরীক্ষার ফলাফলের গড় হলো 70, 12 জন ছাত্রের পরীক্ষার ফলাফল গড় 70, অপর 18 জনের ফলাফলের গড় 80, তবে 30 জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত? 18 দ্বারা 80-কে গুণ করুন, 12 দ্বারা 70-কে গুণ করুন, নাম্বার দুটি যোগ করে 30 দ্বারা ভাগ করে দিলে গড় রেজাল্ট চলে আসবে। গড় রেজাল্ট আসবে হলো আপনার 76। এরপরে দেখুন একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হয়,
যদি একটি কাজ করতে যদি এক্স সংখ্যক শ্রমিক লাগতো তাহলে 2x সংখ্যক যদি শ্রমিক পরে লাগে, কাজটি করতে পূর্বের কত গুণ সময় লাগবে? দেখুন এ ধরনের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি দ্বিগুণ বলে তাহলে সেটি উল্টে যাবে, অর্থাৎ 2, আমরা জানি যে 2 এর নিচে কিছু নাই বলতে মনে মনে 1 আছে, অর্থাৎ সেটি উল্টে যাবে শর্টকাট। যদি 4 থাকে তাহলে কত হবে? 1/4 হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি 1/2 গুণ। এরপরে দেখুন দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? এখন আপনাদের একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, প্রশ্নে থাকবে, সেখানে লসাগু থাকতে পারে, গসাগু থাকতে পারে। আমরা লসাগু থাকলে ভাগ করব। আমরা প্রথমে এইখানে দেখুন বড় সংখ্যাটি চাইছে, তার মানে সংখ্যা কিন্তু দুটি হবে, কারণ এখানে অনুপাত কিন্তু দুইটি রয়েছে। তাহলে প্রথম আমরা 3 দ্বারা 100কে ভাগ করলে কত হয়? 60 হয়। 4 দ্বারা 180কে ভাগ করলে কত হয়? 45 হয় বুঝি। 45 × 90, 90 × 180, ঠিক আছে। তাহলে এই দুইটি সংখ্যা কিন্তু আমরা বের করে ফেলেছি, একটা 60 একটা 45। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত? 60, বড় সংখ্যাটি। আর যদি এখানে ছোট সংখ্যা চাইতো তাহলে 45 হইতো। এখন আপনাদের বুঝাবো এই দুটি সংখ্যার অনুপাত 3:4 হলে যদি এখানে লসাগু না থেকে যদি গসাগু থাকতো, যদি গসাগুর মান মনে করেন গসাগুর মান হচ্ছে মনে করেন 10, আমি এমনি একটা ধরে নিলাম আন্দাজে। তাহলে এখানে দেখুন দুটি সংখ্যার অনুপাত 3 এবং 4, তাদের গসাগু 10 হলে বড় সংখ্যাটি কত বা সংখ্যা দুটি কত বা সর্বনিম্ন সংখ্যাটি কত? তাহলে যদি গসাগু চায় তাহলে এই সংখ্যাটি দ্বারা গুণ করবেন। লসাগুর ক্ষেত্রে ভাগ আর গসাগুর ক্ষেত্রে গুণ। তাহলে 3 10 হচ্ছে কত? 30, আর এই 4 দ্বারা 10কে গুণ করলে হচ্ছে কত? 40। তাহলে কত হচ্ছে? 30 আর 40 কিন্তু এই দুটি সংখ্যা যদি গসাগু থাকতো, এখানে প্রশ্নে গসাগু যদি থাকতো। আশা করি বুঝতে পেরেছেন। লসাগুর ক্ষেত্রে ভাগ, গসাগুর ক্ষেত্রে গুণ। দেখুন আপনাদের এটিও শর্টকাটে আমি শিখিয়ে দিচ্ছি। গসাগুর প্রথম অক্ষর কি? গ। তাহলে আমরা কি গ দিয়ে বলতে পারি না গতে গুণ করতে হবে? আর লসাগু দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। লসাগু থাকলে অনুপাত দ্বারা ভাগ করতে হবে, আর গসাগু গড় গুণ থাকলে গুণ করতে হবে। যারা দেখছেন ভিডিওটি আশা করি কোনোদিন জীবনে ভুলবেন না। কত বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? কতটি বালককে? এখানে অপশন টেস্ট করে মূলত অ্যান্সার করা যায়। দেখুন এখানে যদি আপনি 5 জন বালককে যদি কমলা লেবু এবং কলা ভাগ করে দেন তাহলে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এরপরে দেখুন একটি লেবু 4 টাকা কিনে 5 টাকায় বিক্রি করলে লাভ কত? এই ধরনের অঙ্ক অনেক সময় মুখস্থ রাখতে হয়। একটি লেবু যদি 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেন তাহলে আপনার কি হবে? লাভ হবে 25%। এরপরে দেখুন একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, মানে হয়ে গেছে, তার মানে এটি 90 টাকা হবে 10% ক্ষতিতে বিক্রয় করলে। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখুন এটির সঠিক উত্তর হবে 300 টাকা। অঙ্কটি আমি করে দিতে পারতাম কিন্তু করে দেব না, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হবে। x⁴ প্লাস x² প্লাস 1 এর উৎপাদক কোনটি? এটিও একদম সহজ। তারপরে আমি সঠিক উত্তর দাগিয়ে দিব। সঠিক উত্তর হচ্ছে x² প্লাস x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 1। এরপরে অঙ্কটি হলো যে x সমান 3 প্লাস 2 স্কোয়ার 2, এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি, হয়তো ভালো বোঝাচ্ছে না, যে 2 স্কোয়ার অর্থাৎ এটা এভাবে হবে, অর্থাৎ x সমান, এখানে যদি আমি লিখি যে x সমান 3 প্লাস যে 2√2, x সমান 3 প্লাস 2√2 হলে এরপরে হচ্ছে আপনার যে মান চাওয়া অর্থাৎ x ইনভার্স 1 এর সঠিক মান হবে। অর্থাৎ প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে যে x ইনভার্স 1 এর মান কত বা 1/x এর মান কত, যেটাই বলুক এখানে x সমান হতে হলে 1/x এর মান কত। দেখুন এটির সঠিক উত্তর, এটি কিন্তু একদম সহজ অঙ্ক। আর যে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2 হবে। এরপরে আমরা দেখব যে 69 নম্বর অঙ্ক, যে x মাইনাস 1/x সমান 3 হলে, অর্থাৎ এটি কিন্তু এ বি, x কে আমরা a, 1/x কে b ধরলে সমান 3 হয়, এবং প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x² এর মান কত?
এখানে যদি আপনি এটা প্লাস দ্বারা যদি আলাদা করে দেন তাহলে এক্স স্কোয়ার কাটা গেলে উপরে এক্স স্কোয়ার থাকবে প্লাস 1/x² হবে, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র দিয়ে করলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। এখানে তাহলে কি হবে, সঠিক উত্তর হবে কত 11। অঙ্কটি করবেন আপনারা, প্র্যাকটিস হয়ে যাবে। a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ এর গসাগু কত? দেখুন গসাগু বলতে সবগুলোর মধ্যে যেটি কমন থাকবে সেটি হচ্ছে গসাগু। এখানে কমন বলতে এখানে 1 কমন থাকবে, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখুন কোন শর্তে লগ এ বেস অর্থাৎ অফ 1 সমান 0 হবে, কোন শর্তে এই নিয়মটি মানবে। দেখুন এখানে অর্থাৎ যদি এ এর মান, এখানে এ এর মান বেস যদি 0 থেকে বড় হয় এবং এর মান যদি 1 এর সমান না হয়, অর্থাৎ 0 থেকে বড় 1 এর সমান হতে পারবে না, এরকম শর্তে মূলত এটি হবে, অর্থাৎ এটি সমান 0 হবে। এরপরের প্রশ্নটি দেখুন যে log x, এটিকে লিখলে হবে এরকম যে log x ভিত্তি হচ্ছে log x 1/16 সমান কত রয়েছে -2 হলে x এর মান কত? এটি 2 হলে কি -2 হলে x এর মান কত? দেখুন এটির x এর মান হবে 4। যদি না পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু সাথে সাথে করে দেব। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটিকে কি কোণ বলা হয়? আমরা জানি সম্পূরক কোণ বলা হয়, বাচ্চাকালের প্রশ্ন। এবার হলো যে একটি ট্র্যাপিজিয়ামের উচ্চতা 4 সেন্টিমিটার, অর্থাৎ একটি ট্র্যাপিজিয়ামের উচ্চতা 4 সেন্টিমিটার উচ্চতা, এটি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? ডাইরেক্ট সূত্র দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। এখানে ক্ষেত্রফল আসবে 64 বর্গ সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা এটিও সূত্র দ্বারা করে ফেলতে পারবো। সঠিক উত্তর হবে কত? 28.125 বর্গ ফুট। এই ছিল ম্যাথ প্রশ্ন। আশা করি আপনাদের কাছে ম্যাথগুলো ভালো লাগার কথা। আর যদি কোনো প্রশ্নে যদি সমাধান করতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমরা দেখব বাংলাদেশ বিষয়বলে, আন্তর্জাতিক বিষয়বলে, আইসিটি এবং বিজ্ঞানের সমন্বয়ে লাস্টের যে 25টি প্রশ্ন থাকবে আপনাদের জেনারেল অংশে সেটির সমাধান দেখব। প্রাচীন জনপদ সমতটের অবস্থান কোথায় ছিল? দেখুন এটির অবস্থান ছিল কুমিল্লা, নোয়াখালী। আমি যখন পড়েছিলাম তখন বলতাম কুমিল্লার নোয়াখালী। কুমিল্লা মনে হয় নোয়াখালীর মালিক হচ্ছে কুমিল্লা, অর্থাৎ কুমিল্লার নোয়াখালী এভাবে পড়বেন, কুমিল্লার নোয়াখালী। বাংলাদেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত গাইবান্ধা জেলাতে অবস্থিত। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি? প্রয়োজনীয় ভিটামিন হলো যে ভিটামিন কে। এটি মেডিকেল কোচিং এর সময় প্রচুর পড়েছিলাম অনেক বছর আগে। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি কি নির্দেশ করে? দেখুন দ্বিতীয় নামটি নির্দেশ করে হচ্ছে প্রজাতি, স্পিসিস। এরপরে দেখুন নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? এখানে কম্পিউটার মেমোরি হিসেবে সবচেয়ে দ্রুততম হচ্ছে রেজিস্টার। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি কি নির্দেশ করে? এটি দুইবার চলে এসেছে, দুঃখিত, এখানে হচ্ছে কি প্রজাতি। অর্থাৎ কম্পিউটারে মেমোরি হিসেবে দ্রুত কাজ করে, এর আগে একটু বলেছি রেজিস্টার। এরপরে হলো নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে যে অ্যাপ্লাইড এআই এর ক্ষেত্রে। এরপরে প্রশ্নটি হলো বাহার রতন মানিক বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? কোন ফসলের এগুলো উন্নত জাতের নাম? এটি হচ্ছে টমেটো। টমেটো এর উন্নত জাতের নাম। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে? সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ জেলা, এজন্য সুনামগঞ্জ জেলা সবচেয়ে সুনাম বেশি, এভাবে মনে রাখতে পারেন। বিখ্যাত বালি দ্বীপ কোন দেশে অবস্থিত? দেখুন বিখ্যাত বালি দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত। আবারও বলছি, আমাদের চ্যানেলের ভিডিওগুলো মডেল টেস্ট দ্বারা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই বোনেরা। অর্থাৎ বালি দ্বীপ অবস্থিত ইন্দোনেশিয়াতে। আমরা জানি ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র। এখানে দেখুন সিভিএফ কোন ধরনের সংগঠন? সিভিএফ এটি হচ্ছে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি? এটা একটি কমন প্রশ্ন। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, আর হচ্ছে কেন্দ্রে হচ্ছে 0, আর কোথায় যেন হচ্ছে কি হয় সবচেয়ে কম, অর্থাৎ আপনারা জানাতে ভুলবেন না। এরপরে দেখুন জৈব নিরাপত্তা বিষয়ক অর্থাৎ বায়োসেফটি অফ দ্য কনভেনশন অফ অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ জৈব নিরাপত্তা বিষয়ক। এখান থেকে বিসিএসে প্রায় 3 থেকে 4টি কোশ্চেন এসেছে, যারা প্রশ্ন সলভ করেছেন তারা হয়তো জানেন। অর্থাৎ
এটির সঠিক উত্তর হবে দেখুন যে কাটাগোনা প্রোটোকল, অর্থাৎ জৈব নিরাপত্তা বিষয়ককে বলা হচ্ছে কাটাগোনা প্রোটোকল। যে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? যে ফ্রাইডে ফর ফিউচার এটি মূলত পরিবেশবাদী আন্দোলন। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? দেখুন এটি অবস্থিত হাকিমপুর দিনাজপুর জেলাতে হিলি স্থলবন্দর। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? আমরা জানি এটি মূলত পাল বংশের নিদর্শন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় 15 সেপ্টেম্বর। ইসরায়েলের আইনসভার নাম কি? হিজরাইল, আমি ইসরায়েল না বলে কি বলবো, হিজরাইল। যে হিজরাইলের হচ্ছে আইনসভার নাম হচ্ছে নেশেট। ইউক্রেনের রাজধানীর নাম কি? দেখুন ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। সম্প্রতি কোন দেশ বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে? সম্প্রতি বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে আফগানিস্তান। মারমা উপজাতিদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমা উপজাতিদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? তিনি হচ্ছে রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে ছিলেন? এর প্রধান ছিলেন হচ্ছে ডক্টর আলী রিয়াজ। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এর সাথে সম্পর্কিত কি? যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এটি হচ্ছে সমুদ্র। কারণ হচ্ছে যে সমুদ্র কেন্দ্রিক যে অর্থনীতিটি গড়ে ওঠে, এখানে পর্যটন থাকে, তারপর হচ্ছে মাছ থাকে, এবং যে সমুদ্রের মধ্যে যে খনিজ সম্পদ থাকে, এবং যে আমাদের যে নৌ রুট থাকে, অর্থাৎ জাহাজ চলাচলের জন্য আমরা যে অর্থ পাই, সেটিকে বলা হচ্ছে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলে। এক কথা সমুদ্রের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে ব্লু ইকোনমি। এটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রধানভাবে কাজ করে আর প্রাকৃতিক সম্পদ হিসেবে প্রধানভাবে কাজ করে। এখানে কিন্তু প্রচুর মাছ অর্থাৎ ফিশ অর্থাৎ সংগ্রহ করে কিন্তু প্রচুর অর্থনীতি করা যায়। আমাদের জেনে খুশি হবেন যে কক্সবাজার কক্সবাজার অর্থাৎ আমাদের যে পরিমাণ অর্থাৎ সমুদ্র সৈকত রয়েছে, প্রায় আরেকটি বাংলাদেশের প্রায় সমান। এটি যদি একটি বাংলাদেশ হয়, প্রায় এত পরিমাণ কিন্তু আমাদের সমুদ্রের মধ্যে জায়গা রয়েছে বঙ্গোপসাগরে। আমরা কিন্তু এগুলোর সঠিক ব্যবহার করতে পারছি না, এজন্য কিন্তু আমাদের দেশ এত অনুন্নতই রয়ে যাচ্ছে। তারপরে দুর্নীতি তো শীর্ষে। এখানে দেখুন বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে যমুনা নদী। এরপরে দেখুন যে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে জানেন যে নারায়ণগঞ্জ। যাই হোক, এই ছিল আমাদের 3 নম্বর মডেল টেস্ট। যদি ভালো লাগে অবশ্যই গুড লিখতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে কি করবেন যে গুড লিখতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।